সো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে এইচএস কম্পিউটার অ্যাপ্লিকেশনের 2024 এবং 2025 ব্যাচের জন্য বিশেষ ইম্পর্ট্যান্ট সাজেশন আলোচনা করব, যেটা এই এডু টিপস ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? তো এডু টিপস ওয়েবসাইটে গিয়ে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সাজেশনটা তোমরা জোগাড় করে নিও। আগে তোমরা সলিউশন করার চেষ্টা করো, যদি না পারো তাহলে তোমরা আমার সলিউশনগুলো দেখবে, যেটা আমি জেমিনি এআই থেকে কালেক্ট করেছি। ওকে? সো আমার যতটা মনে হচ্ছে যে একটা কিছু নড়াচড়ার আওয়াজ হচ্ছে তোমাদের কানে, কেননা আমার মাইকের প্রবলেম হতে পারে। তো সেটা জাস্ট একটু অ্যাডজাস্ট করে নিও। ওকে? সো খুবই শেষ মুহূর্তে আমরা চলে এসেছি। তো যে অ্যান্সারগুলো তোমরা বুঝতে পারবে না, আর যেটা আমিও নিজেও খুব ভালো ক্লিয়ার নয় আমার কাছে, সেটা তোমরা দয়া করে মুখস্থ করে নিও। ওকে? সো এখানে প্রথম দিয়ে শুরু করি, লজিক গেটস অ্যান্ড কম্বিনেশনাল সার্কিট। সো কম্বিনেশনাল লজিক সার্কিট গেট বলতে কি বোঝো, টু লেভেল সার্কিট, ইউনিভার্সাল গেট, এগুলো বলতে কি বোঝো? সো এখানে তোমাদের সামনে অ্যান্সারগুলো দেওয়া আছে। কম্বিনেশনাল লজিক সার্কিট হলো এমন একটি ডিজিটাল সার্কিট যা এক বা একাধিক ইনপুটের উপর নির্ভর করে একটি নির্দিষ্ট আউটপুট দেয়। ওকে? এক বা একাধিক ইনপুটের উপর নির্ভর করে একটি নির্দিষ্ট আউটপুট দেয়। এই আউটপুট শুধুমাত্র বর্তমান ইনপুটের উপর নির্ভর করে, কোনো পূর্ববর্তী ইনপুট বা স্টেটের উপর নির্ভর করে না। এখানে এক্সাম্পল দেওয়া আছে, অবশ্যই যে কোনো ডেফিনিশনের ক্ষেত্রে উদাহরণ অবশ্যই তোমরা দেবে, আর এটাকে আলাদা করে পয়েন্ট করবে। এখানে যেমন একই লাইনে দিয়ে দিয়েছে, এটাকে আলাদা করে প্যারা করবে, প্যারা করে তোমরা উদাহরণটা দেবে। যেমন তোমাকে আমি দেখাচ্ছি, লেট মি চেঞ্জ দ্য কালার। ওকে? সো যদি তোমরা এখানে ডেফিনেশনটা দাও, এরকম করে ডেফিনেশন দিলে, দিয়ে এখানে আবার আলাদা করে উদাহরণ বলে পয়েন্ট করবে, করে তারপর এখানে অ্যাডার, ডিকোডার, মাল্টিপ্লেক্সার এইভাবে লিখবে। ঠিক আছে? সো কাটলাম এটা, সরি। ওকে? সো টু লেভেল সার্কিট এখানে দেওয়া আছে, যেটা তোমরা নিজেরা বুঝতে পারবে আশা করছি। আমি এগুলো ডিসকাস করছি না, কেননা কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আরও আছে যেগুলো আমি খুব ইন্টারেস্টেড, এগুলোতে আমার আসলে অতটা ইন্টারেস্ট লাগে না। তো ইউনিভার্সাল গেট বলতে তোমরা জানো আশা করছি, ইউনিভার্সাল গেট হলো এমন একটি লজিক গেট যা একাধিকবার ব্যবহার করে অন্য যে কোনো লজিক গেট তৈরি করা যায়। ন্যান্ড এবং নর গেট দুটি ইউনিভার্সাল গেট। সো এগুলো উদাহরণ দেবে অবশ্যই, উদাহরণটা যেমন করে বললাম আগের কোয়েশ্চেনে সেইভাবে অবশ্যই দেবে। ঠিক আছে? আর যতটা পারো বড় করে লেখার চেষ্টা করবে, কেননা ধরো এটা যদি 2 নাম্বার কোয়েশ্চেন হয়, মিনিমাম 5 থেকে 6 লাইন কোয়েশ্চেন মানে অ্যান্সারটা দেবে এবং উদাহরণটা দেবে, সুন্দর লাগবে অ্যান্সার। ঠিক আছে? শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে অর অ্যান্ড গেট তৈরি করতে হবে। এখানে শুধুমাত্র দেখতে পাচ্ছ তোমাদেরকে কিছু থিওরিটিক্যাল অ্যান্সার দেওয়া আছে। তোমরা এই থিওরিটিক্যাল অ্যান্সার দেওয়ার পরে একটা গেট তৈরি করবে, আই মিন ইমেজ ড্র করবে। আশা করছি তুমি পারবে, তুমি বলেছিলে। ওকে? সো শুধুমাত্র নর ব্যবহার করে অর অ্যান্ড গেট, সো এটাও তৈরি করে নেবে। ওকে? এটা দেওয়া আছে, যেটা বাংলায় লেখা সেটা লিখবে অবশ্যই, লেখার পরে তারপরে ওই ড্রয়িংটা দেবে। আশা করছি তুমি বুঝতে পেরেছো কি বলছি আমি। যেমন তোমাকে এটা দিয়েছে, তোমাকে যদি শুধু ড্র করতে দেয় কোনো কিছু, তখন সেই ড্রয়িং এর জন্য বা কোনো একটা গেট তৈরি করতে দিয়েছে, সেই গেট তৈরি করার আগে তোমাকে কিছু ডেফিনিশন বা কিছু উদাহরণ ইত্যাদি ইত্যাদি লিখে তারপরে তুমি ড্র করো, তারপরে তুমি ড্র করো। ঠিক আছে? আশা করছি তুমি বুঝতে পেরেছো। ওকে? সো দেন জর গেট ট্রুথ সার্কিট টেবিলের এফও দেখাও। ওকে? জর গেটের ব্যাপারটা কি আমি বলি একটুখানি, আমার এই কোয়েশ্চেনটা বেশ ইন্টারেস্টিং লাগে। জর গেটে কি হয়, আচ্ছা সব থেকে আগে বলি, জিরো মানে হচ্ছে যে ফলস। ওকে? জিরো মানে ফলস বা মিথ্যা, আর ওয়ান মানে ট্রু বা সত্য। ওকে? সো জিরো আর জিরো, যখন ইনপুট ওয়ান, যেমন ইনপুট এ ইনপুট বি দেওয়া আছে না, যেমন এটা যদি ইনপুট হয় আর জিরো যদি ইনপুট হয়, তাহলে এটা হবে ফলস, ফলস। আর ইনপুট যদি ওয়ান হয়, ইনপুট যদি ওয়ান হয়, সেই ক্ষেত্রেও আউটপুট হচ্ছে ফলস। তার মানে যখন দুটো ইনপুট, এটা একটা ইনপুট আর এটা একটা ইনপুট, এই দুটো ইনপুট যখন সেম, দেখো এখানে ওয়ান এখানে ওয়ান, এখানে শূন্য এখানে শূন্য, তার মানে ফলস ফলস, ট্রু ট্রু, দুটোই যখন সেম থাকে,
দুটো ইনপুট, এটা একটা ইনপুট, এটা একটা ইনপুট, এটা একটা ইনপুট, এটা একটা ইনপুট, যখন দুটো ইনপুট সেম থাকে তখন আউটপুটটা ফলস হয়। ওকে, অ্যান্ড যখন যে কোনো একটা ইনপুট আলাদা হয়, যেমন 1 0 বা 0 1, তখন আউটপুটটা কিন্তু ট্রু হয়। ওকে, আউটপুট ট্রু হয়। তোমাদেরকে এইভাবে মুখস্থ রাখতে হবে, কেননা এগুলো লজিক্যালি জানতে হবে, মুখস্থ রাখলে হবে না। যেমন ট্রু ট্রু, এই ক্ষেত্রে জর গেটের ক্ষেত্রে ট্রু ট্রু কি হয়, ফলস, ফলস ফলস কি হয়, ফলস। আর যখনই একটা ডিফারেন্ট ইনপুট থাকবে, 1 0 তখন ট্রু, 0 1 তখনও ট্রু। ওকে, সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এবং এই জিনিসটা লেখার পরে, এই জিনিসটা লেখার পরে যেমন করে লেখা আছে তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে আশা করছি। তারপরে সরি, তারপরে তোমরা এই সার্কিটটা ড্র করে দেবে। ওকে, সব স্ক্রিনশট নিয়ে নাও, আশা করছি তোমরা স্মার্ট গাই আছো। ওকে, সো বলছিলে না কন্ট্রোল লাইন কি? সো কন্ট্রোল লাইন এখানে যেমন দেখতে পাচ্ছ, কন্ট্রোল লাইন হলো ডিজিটাল সার্কিটে ব্যবহৃত একটি সিগন্যাল লাইন যা সার্কিটের কাজ নিয়ন্ত্রণ করে। ওকে, আর এখানে উদাহরণটা দিয়ে দিবে মাল্টিপ্লেক্সার কন্ট্রোল লাইন। মাল্টিপ্লেক্সার কন্ট্রোল লাইন হচ্ছে একটা কন্ট্রোল লাইন যেটা নির্দিষ্ট করে যে কোনো একটি ইনপুট লাইন আউটপুটে সংযুক্ত হবে। ওকে, এখানে ডেটা সিলেক্টর কাকে বলে ও কেন, এখানে উদাহরণ সহ সব দেওয়া আছে। এটা একটু স্ক্রিনশট নিয়ে মুখস্থ করে দাও বা লিখে নাও, বা তোমার বইতে যদি থাকে সেটা সুন্দর করে জেনে নাও। এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তাই এটা সাজেশনে দেওয়া আছে, অবশ্যই এটা মুখস্থ রাখবে, পরীক্ষায় বসার আগে অবশ্যই দেখে আসবে। ওকে, আর ডিকোডার ও মার্কসের পার্থক্য তো তুমি লিখেইছিলে, এখানে যদি কিছু নতুন পয়েন্ট থাকে সেগুলোকে তুমি অ্যাড করে নাও। ওকে, অ্যান্ড মার্কস আর কিসের জন্য একটা পার্থক্য ছিল না, সেটাও তুমি তো করেছো, আমাকে দেখিয়েছিলে। সো এখানে কি করবে, যদি এক্সট্রা কোনো পয়েন্ট লেখা থাকে সেটাকে তুমি অ্যাড করে নাও। ওকে, অ্যান্ড অবশ্যই মুখস্থ এখন আপাতত লাস্ট মোমেন্ট, সো মুখস্থ যতটা করা যায় করে নাও। ওকে, আর একটা জিনিস আমি জাস্ট ফর ইউর ইনফরমেশন আমি তোমাকে জানাতে চাই, যে বাইনারি টু ডেসিমেল আর ডেসিমেল টু বাইনারি কনভার্টের যে প্রসেসটা, সেখানে একটা ইজি প্রসেস আছে। ওকে, যেমন 0 1 2 3, এটা একটা হচ্ছে ডেসিমেল নাম্বার। ওকে, ডেসিমেল নাম্বার মানে যেটা নর্মাল ডিজিট হয়, নর্মাল নাম্বার হয়, 1 2 3 4 5 6 7 8 9 10, এগুলো হচ্ছে ডেসিমেল নাম্বার। আর বাইনারি নাম্বার ইজ এ কম্বিনেশন অফ অনলি 0 অ্যান্ড 1। ওকে, সো জিরোর, এটা হচ্ছে ডেসিমেল। ওকে, আর এটা হচ্ছে বাইনারি। জিরোর জন্য 0 0 0। ওকে, অ্যান্ড ওয়ানের জন্য কি হয়, 0, 1 এর জন্য কি হয় 0 0 1। তোমাকে এরকম করে না দেখিয়ে যদি আমি এরকম করে দেখাই আরো সুবিধা হবে তোমার। 0 এর জন্য 0। ওকে, 1 এর জন্য 1, 2 এর জন্য 1 0 মানে আই মিন 10, 3 এর জন্য 11। জাস্ট রিমেম্বার দিস, 0 এর জন্য 0, 1 এর জন্য 1, 2 এর জন্য 10, 3 এর জন্য 11। ওকে, 0 0 মানে জাস্ট এই প্যাটার্নটা জানো, 0 এর জন্য 0, 1 এর জন্য 1, 2 এর জন্য 10, 3 এর জন্য 11, এইভাবে। তো যখন তুমি এর পরে যাবে, যেমন ধরো 4 4 5 6 7, চারটে চারটে করে নেবে, ঠিক আছে, চারটে চারটে করে নেবে। তারপরে যখন এখানে চলে যাবে, এইটাই তুমি লিখে দাও, এইটাই তুমি লিখে দাও, 0 1 10 অ্যান্ড 11। ওকে, খালি কি করবে, এর আগে একটা করে, মানে জাস্ট কি হবে, এটা 100-তে পরিণত হয়ে যাবে। এটা যেমন জিরোর ঘরে ছিল, 0 থেকে 10 ছিল 11, এখানে সব 100-তে চলে আসবে, 4 থেকে 7-এ সব 100-তে চলে আসবে। এখানে 1 0 হয়ে যাবে, এটা 1 0 1 হয়ে যাবে, এটা 1 1 10 হয়ে যাবে, এটা এটা 1 1 1 হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারলে? মানে এখানে 0 1 10 11 এখানে যেমন ছিল তেমন বসে গেল, 0 1 10 11 বসে বসে গেল, খালি এখানে 10 মানে আই মিন 100-র ঘর অ্যাড হয়ে গেল, যে 100 101 110 111, 100 101 110 111। ঠিক আছে, আবার যখন তুমি ধরো 8 9 10 11 এতে চলে যাবে, সেম জিনিস, জাস্ট এই 1 সরি 0 1 10 11 এটাই থাকবে, 0 1 10 11 এটাই জাস্ট
অ্যাড হয়ে যাবে কেমন করে, যেমন 8 থেকে কি হচ্ছে এবারে হাজারে চলে যাবে, এখানে যেমন 100তে এসেছিল এখানে হাজারে চলে যাবে, হাজারে, তার মানে 100 বসিয়ে দিলাম হাজার হয়ে গেল, এখানে 100 বসিয়ে দিলাম হাজার এক হয়ে গেল, তাহলে এখানে 1010 হয়ে যাবে, এখানে হাজার, সরি এটা 1010 হয়ে যাবে, এখানে 1011 হয়ে যাবে। বুঝতে পারলে ব্যাপারটা? মানে এখানে যেমন 100 হয়ে গেল, 101, 110, 111, দেখো 0, 1, 10, 11 এটাই রিপিট হচ্ছে, 0, 1, 10, 11, এখানে 100, 101, 110, 111, এখানে 1000, 1001, 1010, 1011, 8, 9, 10, 11, এইভাবে। মানে এটা হচ্ছে ডেসিমাল নাম্বার, এটাকে কনভার্ট তুমি ডাইরেক্ট মনে রাখতে পারবে, ঠিক আছে, এইভাবে। ওকে, আর আশা করছি তুমি জানো কেমন করে ডেসিমাল টু বাইনারি ওই লসাগু পদ্ধতি করে করে, যেমন যদি আমাকে দেয় 20, 20 হচ্ছে ডেসিমাল নাম্বার, এটাকে যদি বাইনারি নাম্বারে পরিণত করতে হয় তাহলে 20 না, আমি ছোট একটা নাম্বার নিচ্ছি, যদি বাইনারি নাম্বারে কনভার্ট করতে হয় তাহলে যদি 11 হয়, ওকে, 11 কে বাইনারি নাম্বার কেমন করে কনভার্ট করতে হয় লসাগু করে, 2 5 এ 10, ওকে, 2 5 এ 10, তাহলে ভাগশেষ কত থাকছে 1, 2 2 এ 4, ভাগশেষ কত থাকছে 1, 2 1 এ 2, ভাগশেষ কত থাকছে 0, ঠিক আছে, আবার 2 0 0, ভাগশেষ কত থাকছে 1, ওকে, তাহলে এখানে কি হয়ে গেল, মানে লাস্টেরটাকেও কিন্তু এইভাবে করে ফেলবে, লাস্টেরটাকে মানে যদি 1 থেকে যাই তাহলে ওটাকেও 2 0 0 করে এখানে 1 হচ্ছে তোমার ইয়ে রাখবে, ভাগশেষ রাখবে, ঠিক আছে, তাহলে এটার 11 যেটা ডেসিমাল নাম্বার ছিল এটার বাইনারি নাম্বার কেমন হবে না, এই দিক থেকে স্টার্ট হবে, নিচে থেকে উপরে যাবে, ঠিক আছে, নিচে থেকে উপরে যাবে, তাহলে 0 1 0 0 1 0 1 1 0 1 0 1 1, ওকে, বা 1 0 1 1 যে কোনো একটা তুমি বলতে পারো, বাঁ দিকে শূন্যর অতটা দাম নেই, তুমি 1 0 1 1 বলতে পারো, ঠিক আছে। আশা করছি তুমি বুঝতে পেরেছো কেমন করে ডেসিমাল টু বাইনারি কনভার্ট করে, ডেসিমাল টু বাইনারি কেমন করে কনভার্ট করে, আশা করছি তুমি বুঝতে পেরেছো। ওকে, সো যেমন এটা হচ্ছে 1011, যদি তোমাকে এইটা বাইনারি নাম্বার দেওয়া থাকে তাহলে এটা ডেসিমাল নাম্বার কি করে কনভার্ট করবে না, এর উপরে, এর উপরে তুমি একটা টু টু দি পাওয়ার 0 লেখো, টু টু দি পাওয়ার এর পাশেরটা টু টু দি পাওয়ার 1 লেখো, টু টু দি পাওয়ার 2 লেখো, আর টু টু দি পাওয়ার 3 লেখো, ওকে, লেখার পরে মানে দেখো 2 এর উপর 0 1 2 3 এইভাবে করলে করে, টু টু দি পাওয়ার 0 মানে 1, সামথিং টু দি পাওয়ার 0, সামথিং টু দি পাওয়ার 0, সামথিং টু দি পাওয়ার 0 মানে 1, ওকে, সামথিং টু দি 0 মানে 1, সো এটা মানে 1 1 ইনটু এই নাম্বারটা 1, এইটার যেটা হচ্ছে সেটার সঙ্গে এইটার গুণ করলে কত হচ্ছে 1, আবার এটা এটা কত হচ্ছে 2, 2 এর সঙ্গে এটার গুণ করলে কত হচ্ছে 2, 2 1 এ 2, আবার এটার সঙ্গে কত করলে হচ্ছে 2 2 মানে আই মিন 2 স্কয়ার মানে 4, 4 ইনটু 0 0, ওকে, আর টু টু দি পাওয়ার 3 মানে 8, 2 মানে 2 এর 3 বার গুণ, 2 2 4 2 8, ওকে, সো 8 প্লাস মানে এবার এগুলো যোগ করে দিতে হয়, 8 প্লাস 0 প্লাস 2 প্লাস 1, সো 8 2 10 প্লাস 11, সো এইটা হচ্ছে এই যে 1011 এর ডেসিমাল ফরম্যাট। আমি আশা করছি তুমি বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো আরেকবার ভিডিওটা ব্যাক করে দেখে নাও। তো এটা হয়ে গেল। আচ্ছা এবার চলে যাই আমি পরের কোয়েশ্চেনগুলোতে। এনকোডার ডিকোডার এগুলো তো তুমি অলরেডি পার্থক্য লিখে রেখেছিলে তোমার খাতায়, যেগুলো নতুন দেখতে পাচ্ছ সেগুলোকে তুমি অ্যাড করে নাও, আমি আর বেশি এক্সপ্লেন করছি না, ওকে। ফুল অ্যাডার, ফুল সাবট্রাক্টর এগুলো তুমি জাস্ট দেখে মুখস্থ করে নাও, ওকে। সিমপ্লেক্স কমিউনিকেশন, হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন এগুলো তুমি, এই যে ওয়াকি টকি ডুপ্লেক্স কমিউনিকেশন, এই যে উদাহরণগুলো সুন্দর করে মনে রাখলে তুমি ডেফিনেশন নিজে থেকেও দিতে পারবে। সিমপ্লেক্স কমিউনিকেশন হচ্ছে যে ডেটা শুধুমাত্র একদিকে একটি দিকে প্রেরণ করা যায়, মানে এই দিক থেকে এই দিক বা এই দিক থেকে এই দিক, ওকে। সো সিমপ্লেক্স মানে একদিক থেকে শুধুমাত্র ওয়ান ওয়ে ডেটা ট্রান্সমিশন হয়, ওকে। আর হাফ ডুপ্লেক্সে কি হয়, উভয় দিকে প্রেরণ করা যায়, ওকে। ফুল ডুপ্লেক্সে কি হয়, উভয় দিকে সময় উভয়, আচ্ছা এখানে উভয় দিকে করা যায়, তো এখানে একটা এক্সেপশনাল আছে, তবে শুধুমাত্র একটি দিকে, ওকে। আচ্ছা যাই হোক লেখা আছে তুমি সেগুলো দেখবে, আমি অতটা ডিপে ঢুকছি না, তবে মুখস্থ করার জন্য করবে এগুলো। দেখো খুবই সহজ ভাষায় লেখা আছে যে ডেটা দুদিকে প্রেরণ করা যায় একই সময়ে, এই জিনিসটা শুধু মনে রাখবে। আর এখানে উদাহরণ দেওয়া আছে যে ডুপ্লেক্স কমিউনিকেশন কে ইউজ করে, টেলিফোন কল, ওকে। ওয়াকি টকি ইউজ করে কোনটা, হাফ ডুপ্লেক্স ডুপ্লেক্স কমিউনিকেশন। সিমপ্লেক্স কে করে, টেলিভিশন ব্রডকাস্টিং। সো এগুলো উদাহরণ সহ মুখস্থ রাখবে আর পার্থক্য দিবে। নেটওয়ার্কিং কি, এর দুটি সুবিধা লেখো। নেটওয়ার্কিং এর মাধ্যমে ডেটা ফাইল রিসোর্স শেয়ার করা যায়। নেটওয়ার্কিং এর মাধ্যমে দ্রুত এবং সহজে কম্পিউটারে সফটওয়্যার ইনস্টল করা যায়, ওকে।
আরো অনেক কিছু আছে, তুমি এই দুটো প্লাস আরো তোমার যেগুলো জানা আছে বা বই লেখা আছে সেগুলো অ্যাড করে লিখবে। ওকে, যদি 2 নাম্বার থাকে অন্তত চারটে চারটে লিখবে, এখানে যেমন দুটো দেওয়া আছে, যদি 2 নাম্বার থাকে চারটে লিখবে অন্তত, ঠিক আছে? আচ্ছা, ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথ হলো একটি কমিউনিকেশন চ্যানেলের মাধ্যমে একক সময়ে প্রেরণ করা এমন ডেটার পরিমাণ। ওকে, ব্যান্ডউইথ হলো কমিউনিকেশন চ্যানেলের মাধ্যমে একটা নির্দিষ্ট সময়ে যে পরিমাণ ডেটা পাঠানো হয়। ওকে, একটা নির্দিষ্ট সময়ে কমিউনিকেশন চ্যানেলের মাধ্যমে একটা সময়ে যে পরিমাণ ডেটা পাঠানো হয়। ওকে, ব্যান্ডউইথ সাধারণত বিট প্রতি সেকেন্ড বিপিএস এককে পরিমাপ করা হয়, এটা অবশ্যই লিখবে। ওকে, বড কি? বড হলো ট্রান্সমিশনের গতি। বড সাধারণত প্রতি সেকেন্ড এককে পরিমাপ করা হয়। আরো বড় করে লিখবে, এখানে ছোট করে লেখা আছে। ওকে, স্টার্ট ও স্টপ বিট বলতে কি বোঝো এগুলো দেখে নাও একটুখানি। মডেম কি? মডেম তো জানো ঘরেতে আমাদের থাকে অনেক সময়, ঠিক আছে? মডেম হলো একটি ডিভাইস বা যা ডেটা সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করে এবং অ্যানালগ সিগন্যালকে ডেটা সিগন্যালে রূপান্তরিত করে। মডেম টেলিফোন লাইনের মাধ্যমে ডেটা প্রেরণ এবং গ্রহণ করতে ব্যবহৃত হয়। ওকে, বাস, স্টার, রিং টপোলজি এগুলো আমি তোমাকে দেখাচ্ছি কেমন হয় দেখতে এগুলো। বাস, স্টার, রিং টপোলজি, আশা করছি তোমার বইতেও আছে এগুলো। এগুলো কেমন থাকে তোমার দেখাচ্ছি। এই যে অ্যাকচুয়ালি যে এগুলো কানেক্টেড থাকে, এগুলো রিয়েল ওয়ার্ল্ডে এই যে স্টার মানে কেমন করে কানেক্টেড থাকে সেটাকে নির্ভর করছে। যে এই যেমন এই যে একটা ডিভাইস, ঠিক আছে? এই দেখো স্টার টাইপে, এটা একটা মডেম, এটা একটা মডেম, এটার সঙ্গে এতগুলো ডিভাইস, ল্যাপটপ, কম্পিউটার যাই হোক, সেগুলো এইভাবে কানেক্টেড থাকে। মানে দেখো একটার সঙ্গে, একটা মডেমের সঙ্গে সবগুলো স্টার আকারে, স্টার আকারে কানেক্টেড থাকে, ঠিক আছে? আর আর কি থাকে, সরি এটা একটা হাব। ওকে, এটা একটা হাব। ওকে, সো এটা ছিল কি, এটা ছিল স্টার টপোলজি। রিং, রিং টপোলজি কোথায় গেল? না, রিং 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 রিং, প্রথমটাতেই দেখছিলাম না রিং টপোলজি। আচ্ছা, এই যে রিং টপোলজি। রিং টপোলজিতে এইভাবে কানেক্টেড থাকে। ওকে, প্রত্যেকটা ডিভাইস, ডিভাইস একে অপরের সঙ্গে কানেক্টেড থাকে। ওকে, প্রত্যেকটা ডিভাইস একে অপরের সঙ্গে কানেক্টেড থাকে। আর স্টারেতে কি হয়, প্রত্যেকটা ডিভাইস হাবের সঙ্গে কানেক্টেড থাকে। ওকে, সো এইভাবে দেখতে হবে। এখানে দেওয়া আছে কি দেখো, আহ, সুবিধা হচ্ছে যে বাস টপোলজির সুবিধা কি, বাস টপোলজির সুবিধাটা কি হলো তাহলে? আমি বাস দেখেছি না, বাস দেখায়নি, স্টার আর রিং দেখিয়েছি। তো বাস টপোলজি, এই যে এখানে যেমন বাস টপোলজি দেওয়া আছে, এই যে বাস নেটওয়ার্ক দেওয়া আছে দেখতে পাচ্ছ, বাসের আকারে কেমন করে দেওয়া আছে আমি দেখছি। সুবিধা হচ্ছে বাস টপোলজির সুবিধা কি, সহজ ও সস্তা ইনস্টলেশন। অসুবিধা হচ্ছে যদি মূল কেবিলটি, মানে একটা মূল কেবিল আছে, যেটা এই যে মূল কেবিল বলতে যেমন বাস 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 বাস, এই যে বাস, যে বাস টেকনোলজি আই মিন বাস টপোলজি, যদি এই একটা এই যে এটা একটা কেবল, ঠিক আছে? এটা একটা কেবল, যদি এটা মূল কেবল এটা যদি খারাপ হয়ে যায় তাহলে সবগুলো খারাপ হয়ে যায়, সবগুলো নোড বিচ্ছিন্ন হয়ে যায়। এখানে নোড বলতে কোনটা বলা হচ্ছে, প্রত্যেকটা ল্যাপটপ বা ডিভাইসকে নোড বলা হয়, ঠিক আছে? তো এই কেবলটি, যদি মূল কেবলটি ব্যর্থ হয়ে যায় তাহলে সমস্ত নোড ডিসকানেক্টেড হয়ে যায়। ওকে, বিচ্ছিন্ন হয়ে যায়। স্টার টপোলজিতে কি হয়, একটি নোড ব্যর্থ হলে অন্যান্য নোডগুলি প্রভাবিত হয় না। একটি নোড প্রভাবিত হলে, একটি নোড ব্যর্থ হলে অন্য নোডগুলি প্রভাবিত হয় না। স্টার টেকনোলজিতে কেন হয় না? কেননা স্টার টেকনোলজিতে যদি এটা তো পুরো সেপারেটলি কানেক্টেড আছে না, এটার সঙ্গে এইগুলোর কোনো কানেকশনই নেই, এটার সঙ্গে এটার কোনো কানেকশনই নেই, এটার সঙ্গে এটার কোনো কানেকশন নেই, এটার সঙ্গে এটার কানেকশন আছে, ঠিক আছে? যদি এটার কোনো নোড বিচ্ছিন্ন করে দিই আমি, এটা চলতে থাকবে, এটা চলতে থাকবে, এটা চলতে থাকবে, ঠিক আছে? তো যদি কোনো একটা নোড, মানে একটা ল্যাপটপ বা কম্পিউটার যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে বাকিগুলো কোনো কিচ্ছু হয় না, ঠিক আছে? নোডগুলো কোনো প্রভাবিত হয় না। ওকে, আর সেন্ট্রাল হাব ব্যর্থ হলে, সেন্ট্রাল হাব অনলি ব্যর্থ হলে নোডগুলি সংযোগ বিচ্ছিন্ন হয়। এই যে সেন্ট্রাল হাব, এটা এইটা যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে সবগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে। ওকে, কারণ এটার মাধ্যমে তো সব যুক্ত আছে। ওকে, আর যখনই স্টার হাব, স্টার, বাস, রিং টেকনোলজি টপোলজি লিখবে না, তখনই এইগুলো ড্র অবশ্যই করবে, ড্র অবশ্যই করবে, ঠিক আছে? তুমি তো আঁকাই ভালো আছো, তো এগুলো অবশ্যই আঁকবে, ঠিক আছে? রিং টপোলজি আঁকলে তবেই ফুল নাম্বার পাবে, নালে পাবে না। আচ্ছা, রিং টপোলজি বলতে ডেটা সহজে প্রেরণ করা যায়। ওকে, যদি একটি নোড ব্যর্থ হয় তাহলে সমস্ত নেটওয়ার্ক সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কেন রিং টেকনোলজিতে এরকম হচ্ছে, রিং টপোলজিতে? কেননা এখানে তুমি দেখতে পাচ্ছ কোন একটি, মানে সবগুলো কানেক্টেড আছে, নট সেপারেটলি, এটার মাধ্যমে সব ইন্টার কানেক্টেড আছে। ওকে, এটার মাধ্যমে সবাই ইন্টার কানেক্টেড আছে, এই জন্য একটা একটা নোড বিচ্ছিন্ন হলে সবগুলো বিচ্ছিন্ন হয়ে যায়। ওকে, আপলিঙ্ক ডাউনলিঙ্ক কি দেখে মুখস্থ করে নাও, এখানে অ্যান্সার দেওয়া আছে, আরো বড় করে লিখবে,
তোমার বই থেকে বানিয়ে বড় করে লিখবে। ওকে, ইউআরএল কি? ইউআরএল তো আশা করছি জানো কোনটা। এই যে এইটা দেওয়া আছে এটা ইউআরএল। ওকে, এটা একটা ইউআরএল। আমি যদি এখানে google.com লিখি সেটাও একটা ইউআরএল হয়ে যাবে। ওকে, সো ইউআরএলটা কি হচ্ছে? ইউনিফর্ম রিসোর্স লোকেটার। ইউনিফর্ম রিসোর্স লোকেটার। আমি কিছু ওয়েবসাইটে আইটেম, যেমন youtube.com-এ আমি এই যে ভিডিওটা আপলোড করে রাখলাম, youtube.com একটা ইউআরএল। ওকে, আমি youtube.com-এ একটা ভিডিও আপলোড করে রেখেছি, সেই ভিডিওটা হচ্ছে একটা রিসোর্স, সেই ভিডিওটা একটা রিসোর্স। আমি youtube.com ব্যবহার করে সেটা একটা ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটার, ওইটা আমার যে ভিডিও আছে সেই রিসোর্সটাকে লোকেট করে। ঠিক আছে, আমার যে ভিডিও আছে সেই রিসোর্সটাকে লোকেট করে। ওকে, সো ইউনিফর্ম রিসোর্স লোকেটার হলো একটা ইন্টারনেট অ্যাড্রেস, ইন্টারনেট অ্যাড্রেস যা একটি নির্দিষ্ট ওয়েব পেজ বা ফাইলের অবস্থান নির্দেশ করে। আমার ফাইল বলতে ধরো ভিডিও ফাইল, এই ভিডিও ফাইলটা একটা কোথায় আছে? ডেটাবেসে আছে। ওকে, সেই ইউআরএল দিয়ে আমি ওই যে রিসোর্স আছে ডেটাবেসে সেটাকে আমরা লোকেট করছি। ওকে, সো এখানে যেমন দেখতে পাচ্ছ কেমন করে সব লেখা হয়, যেমন এখানে উদাহরণ লেখা আছে দেখো, ধরো example.com স্ল্যাশ অ্যাবাউট স্ল্যাশ ইন্ডেক্স ডট এইচটিএমএল, এইভাবে লেখা থাকে না বিভিন্ন ওয়েবসাইটে। তোমাকে যেমন আমি দেখাচ্ছি এখানে, সরি এখানেই দেখো না, এই যে এই জেমিনি ডট গুগল.com স্ল্যাশ অ্যাপ স্ল্যাশ ড্যাশ 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 অনেক কিছু লেখা আছে। সো এখানে কি বলছে দেখো, ইউআরএল হলো আচ্ছা, ইউআরএল এই যে এইচটিটিপিএস আছে, এটা কি? এটা একটা প্রোটোকল। এটা একটা প্রোটোকল মানে আমি যে ওয়েবসাইটটা ইউজ করছি এটাতে কি কি নিয়ম কানুন ফলো করতে হবে বা নিয়ম কানুন এটা ফলো করে, সেটা এই এইচটিটিপিএস নামে একটা প্রোটোকল আছে। ঠিক আছে, যেমন ধরো সরকারি একটা প্রোটোকল থাকে, যেমন মোদিজি যাচ্ছে সেখানে একটা প্রোটোকল থাকে যে এখানে কেউ ঢুকতে পারবে না। ঠিক আছে, এখানে অনেকগুলো পিএসজি কমান্ডো থাকবে, তারা এখানে কাউকে ঢুকতে দেবে না। ঠিক আছে, তো এই যে জিনিসগুলো প্রোটোকল, তো এখানে যেমন এইচটিটিপিএস লেখা আছে, এইচটিটিপিএস এর মানে তুমি আশা করছি জানো। এইচটিটিপিএস এ প্রোটোকলে লেখা আছে যে এখানে কেউ তোমার বাইরের কোনো হ্যাকার ঢুকতে পারবে না, বা অনেক কিছু প্রোটোকল নিয়ম কানুন লেখা আছে। ঠিক আছে, সেই নিয়ম কানুনগুলো দিয়ে এই এইচটিটিপিএস তৈরি হয়েছে। ঠিক আছে, এইচটিটিপিএস এর মধ্যে প্রোটোকল অনেকগুলো আছে, যেমন এফটিপি প্রোটোকল, এসএমটিপি প্রোটোকল, আরো অনেক কিছু। ঠিক আছে, সো এই যে জিনিসটা www.example.com এটা হলো একটা ডোমেনের নাম, মানে এই গুগল ডট কম এটা একটা ডোমেন, এই জেমিনি.গুগল.com এটা একটা ইয়ে নয়, ডোমেন নয়। ঠিক আছে, শুধু গুগল.comটা একটা ডোমেন নাম। যেমন ইউটিউব.com এটা একটা ডোমেন নাম। এই যে জেমিনি.গুগল.com এটা গুগল.com এর একটা পার্ট, গুগল.com এর একটা সাব পার্ট, এটাকে বলা হয় সাবডোমেন। এটাকে বলা হয় সাবডোমেন, জেমিনি.গুগল.com এটা সাবডোমেন, আর গুগল.comটা হচ্ছে মেন ডোমেন। ওকে, সো আশা করছি বুঝতে পেরেছো। এই যে স্ল্যাশ দিয়ে যেটা লেখা থাকে, স্ল্যাশ দিয়ে যেটা লেখা থাকে এখানে স্ল্যাশ অ্যাপ, এই যে এটা হচ্ছে একটা পাথ, এটা হচ্ছে একটা পাথ। ওকে, আর index.html এটা একটা ফাইল নাম। যদি এই স্ল্যাশ দিয়ে আবার index.html লেখা থাকে সেটা হলো একটা ফাইল নাম। ওকে, আমি এটা তোমাকে একটু পরে দেখাবো। কোয়েশ্চেন, ডিএনএস বলতে কি বোঝায়? ডোমেন নেম সিস্টেম, ডোমেন নেম সিস্টেম। ওকে, যখন আমরা কোনো ওয়েবসাইট থেকে কিছু একটা অ্যাড্রেস লিখি, যেমন ধরি আমি এই যে এখানে লিখলাম না বাস স্টার রিং। ঠিক আছে, এই যে বাস স্টার রিংটা লিখলাম, বাস স্টার রিং লেখার পরে এটা কোন কোন ওয়েবসাইট দিয়ে সার্চ করছে, যখন এই বাস স্টার রিং বা ধরে নাও গুগল.com-ই লিখলাম আমি এখানে। ঠিক আছে, এই যে গুগল ডট কমটাকে কি করবে? আগে আইপি অ্যাড্রেসে রূপান্তরিত করবে। ঠিক আছে, যদি আমি এখানে গুগল.com লিখে না, যে গুগল.com লিখলাম, এটা লেখার সঙ্গে সঙ্গে কি হয়, এটা একটা আইপি অ্যাড্রেসে রূপান্তরিত হয়ে যায়। তোমাকে দেখাচ্ছি যে গুগল আইপি অ্যাড্রেস। ওকে, এই দেখো, মানে ব্যাপারটা হলো এই যাই, যে যখন আমি গুগল.com লিখলাম, যখন আমি গুগল.com লিখলাম এখানে, যে আমি আই নিড গুগল.com, ঠিক আছে, তখন ডিএনএস কি করে? এইটাকে আইপি অ্যাড্রেসে রূপান্তরিত করে, যে 111.0.1.1.2, সরি 2 তো হয় না, সব ডেসিমেলে হয়, 0.1.1.0.0.0, এটা হচ্ছে একটা আইপি অ্যাড্রেস। ঠিক আছে, এরকম তোমাকে একটা আইপি অ্যাড্রেস দিয়ে দেবে, বুঝতে পারলে? তো মানে ডিএনএস হচ্ছে ডোমেন নেম সিস্টেম, যেটা ডোমেন, এটা গুগল.com একটা ডোমেন, এই ডোমেন নেমটাকে ও এর রিলেটেড যে আইপি অ্যাড্রেস আছে সেটাতে রূপান্তরিত করে দেয়। ঠিক আছে, আশা করছি তুমি বুঝতে পেরেছো। তাহলে যাই, এখানে দেওয়া আছে দেখো, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি আইপি অ্যাড্রেসের
মানে আইপি অ্যাড্রেস অনেক ধরনের হয়, এতগুলো ধরনের আইপি অ্যাড্রেস হয়, সেগুলোকে রূপান্তরিত করে। ওকে, আর কি বলছে, আচ্ছা, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি আইপি অ্যাড্রেসের গঠন কি লিখতে বলেছে তোমাকে, ঠিক আছে? তাহলে কি আমাকে লিখতে হয়, আইপি অ্যাড্রেসের একটি 32 বিটের, আচ্ছা 32 বিট হয়, 32 বিট এর সংখ্যা, 32 বিটের সংখ্যা যা একটি কম্পিউটারকে ইন্টারনেট অন্যান্যভাবে চিহ্নিত করে। আইপি অ্যাড্রেসগুলি সাধারণত দশমিক বিন্দু দ্বারা পৃথক 4টি অক্টেটে লেখা হয়। অক্টেট মানে 8। ওকে, আইপি অ্যাড্রেসগুলি পৃথক 4টি অক্টেটে লেখা হয়, ঠিক আছে? আমি এখানে কি লিখেছিলাম, আইপি অ্যাড্রেস, যেমন এখানে দেখো আইপি অ্যাড্রেস এইভাবে লেখা আছে। তো এই আটটাকেই আট 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 মানে এই যে জিনিসটা একটা আইপি অ্যাড্রেস, এটা একটা আইপি অ্যাড্রেস, ঠিক আছে? এখানে দেখো কেমন করে লেখা আছে, এইভাবে লেখা আছে, ঠিক আছে? মানে এটা হচ্ছে IPv4, মানে ভার্সন 4 আইপি অ্যাড্রেস, এটা হচ্ছে ভার্সন 6 আইপি অ্যাড্রেস, ঠিক আছে? আমি তোমাকে বেশি ডিপে যাব না, কেমন করে বলি তোমাকে। ওকে, সো আমাকে বলতে দাও, 0 থেকে 127, 0 থেকে 127, আচ্ছা ক্লাস এ। জাস্ট মনে রাখো আইপি অ্যাড্রেসগুলো কি করে, আইপি অ্যাড্রেসগুলো তোমার ওয়েবসাইটকে লোকেট করে। ওকে, আইপি অ্যাড্রেস হলো একটি 32 বিটের সংখ্যা যা কম্পিউটারকে ইন্টারনেটে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য, ইন্টারনেটে কম্পিউটারকে ইউনিকলি আইডেন্টিফাই মানে অনন্যভাবে চিহ্নিত করার জন্য, ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য ব্যবহার করা হয়। ওকে, মানে আমার যে ওয়েবসাইট, তাকে আমার যে কম্পিউটার, এটার একটা আইপি অ্যাড্রেস, এটাকে সুন্দর করে ওরা কি করবে, চিহ্নিত করবে, যে কেউ আমার ওই আইপি অ্যাড্রেস নিয়ে আমাকে লোকেট করতে পারে। ওকে, সো এই যে ক্লাস এ আইপি অ্যাড্রেস 0 থেকে 127, ক্লাস বি আছে কোথা থেকে না 128 থেকে 191। ওকে, ক্লাস সি আছে কোথা থেকে 192 থেকে 223। ওকে, এইভাবে আছে। ক্লাস ডি আছে তারপর থেকে। ওকে, ক্লাস ডি আছে 223 থেকে 224 থেকে সম্ভবত 239, এরকম কিছু একটা আছে। তারপরে ই আছে তারপরের থেকে তারপর থেকে 234, 240 থেকে সামথিং, আই থিঙ্ক 240 থেকে, মনে হচ্ছে 240 থেকে 255। ওকে, সো এইভাবে মনে রাখবে। আর এটা কি কাজে লাগছে তোমাকে বলছি আমি। কি লেখা আছে দেখো, 8টি অক্টেটে ভাগ করা হয়। যেমন ধরো 8টি অক্টেট মানে ধরো এখানে 1 2 3 4 5 6 7 8। ওকে, 2 4 6 8, ঠিক আছে? আবার এখানে ডট দিলাম, 1 2 3 4 5 6 7 8, ডট নয়, কোলন, আবার 1 2 3 4 5 6 7 8। ওকে, 1 2 3 4 5 6 7 8, এইভাবে 8টি আটটা, এখানে আটটা, এখানে আটটা, এখানে আটটা আছে। তো 8 4 32 হলো না, এই 32 এটা হচ্ছে বিট, ঠিক আছে? আটটা হচ্ছে বাইট, আর 32টা হচ্ছে বিট। ওকে, সরি, 32 বিট। ওকে, 32 বিটের সংখ্যা। ওকে, আশা করছি তুমি বুঝতে পারছো। এইভাবে একটা এক্সাম্পল দিয়ে দিবে, এই 01 যেমন করে দিয়েছি, এরকম করে একটা এক্সাম্পল দিয়ে দিতে পারো। যেমন এখানে কোয়েশ্চেন দিয়েছে au in mil.org edu ডোমেনের অর্থ কি, এই অর্থটা কি তোমাকে দিতে বলেছে। তো কেমন করে দেবে তুমি, চার্জ শেষ হয়ে গেছে, আমারও চার্জ শেষ হয়ে যাচ্ছে ভাই, সরি, চল ভাই। ওকে, সেখানে কি বলেছে, au in mil.org edu ডোমেন, ডোমেন, সরি মাইকের পাল্টে গেছিল। আশা করছি ভয়েস একটু কম এসছে, ভয়েস কম আসলেও ভয়েস বাড়িয়ে করে শুনে নেবে। ওকে, সো আচ্ছা, ডট au মানে অস্ট্রেলিয়া, ডট ইন মানে ইন্ডিয়া, ডট mil মানে মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক। ওকে, ডট org মানে অ লাভজনক সংস্থা। অলাভজনক মানে দেখবে অনেক ওয়েবসাইটে ডট org দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে যে নন প্রফিট, অর্গানাইজেশন, অলাভজনক বা নন প্রফিট অর্গানাইজেশন। ওকে, আর ডট এডু লেখা থাকে যেগুলো, সেগুলো শিক্ষা প্রতিষ্ঠানের, যেমন ধরো তোমাদের কলেজ, সামথিং তোমাদের, যেমন আলামিন মিশন ডট org আছে, তার মানে কি, তার মানে হচ্ছে org হচ্ছে একটা নন প্রফিট অর্গানাইজেশন, যারা অলাভজনক সংস্থা। ওকে, যারা প্রফিট করার জন্য সংস্থা তৈরি করেনি। ওকে, আর ডট এডু মানে শিক্ষা প্রতিষ্ঠান অনলি। ওকে, সার্চ ইঞ্জিন কি, সার্চ ইঞ্জিন হচ্ছে যেমন গুগল একটা সার্চ ইঞ্জিন। ওকে, সার্চ ইঞ্জিন হলো অনলাইন সার্ভিস যা ওয়েব পেজগুলিকে সন্ধান করে এবং ব্যবহারকারীর অনুসন্ধানের ভিত্তিতে তাকে ফিরিয়ে দেয়। মানে আমি একটা জিনিস সার্চ করলাম, ঠিক আছে, আমি একটা সার্চ করলাম ধরো ABCD। ওকে, তাহলে তুমি এই তোমার ল্যাপটপ দিয়ে সার্চ করলে, এটা যাবে কোথায়, এটা সার্চ ইঞ্জিন google.com, সে একটা সার্ভারে যাবে, প্রথমে সার্ভারে দেখবে ঠিক আছে সব কিছু, সার্ভার দিয়ে ডেটাবেসে পাঠাবে,
ডেটাবেসে তোমার কি আছে, ডেটাবেসে তোমার ডেটা আছে। ডেটা বলতে তুমি যে কোয়েশ্চেনটা করেছো সেই কোয়েশ্চেনটা এখানে আছে, ঠিক আছে। সেই কোয়েশ্চেনের অ্যান্সার পেয়ে গেল, কোয়েশ্চেনের অ্যান্সার পেয়ে গেল, এ চলে গেল ডেটা সার্ভারে, সার্ভার দিয়ে তোমাকে এবার অ্যান্সারটা দিয়ে দিল। এই জিনিসটা প্রত্যেক দিন তুমি যখনই সার্চ করো তখন এই প্রসেসটা হতে থাকে, ঠিক আছে। তারপরে চলে যাই পরের কোয়েশ্চেনে। আচ্ছা, এখানে দেখে নাও, যেমন উদাহরণ তো অবশ্যই দেবে, যেমন গুগল একটা সার্চ ইঞ্জিন, বিং একটা সার্চ ইঞ্জিন, বিং হচ্ছে মাইক্রোসফটের, ওকে। ডাক ডাক গো এটা একটা সার্চ ইঞ্জিন, ওকে। ব্রাউজার কি? ব্রাউজার হলো একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন যা ওয়েব পেজগুলি দেখার জন্য ব্যবহৃত হয়, ওকে। গুগল ক্রোম আছে, মজিলা ফায়ারফক্স আছে, মাইক্রোসফট এজ আছে। আশা করছি তুমি এগুলো সম্বন্ধে অ্যাওয়ার অফ আছো। সোশ্যাল নেটওয়ার্কিং কি? উদাহরণ দাও। সোশ্যাল নেটওয়ার্কিং হচ্ছে যে যেমন যেগুলো সোশ্যাল মিডিয়া আর কি। সোশ্যাল নেটওয়ার্কিং হলো মানুষের মধ্যে যোগাযোগ এবং সম্পর্ক গড়ে তোলার জন্য ব্যবহৃত একটি অনলাইন প্ল্যাটফর্ম, যেটি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব যেগুলো আছে। আশা করছি তুমি এটা সম্বন্ধেও জানো, ওকে। আর ডাব্লু বলতে কি বোঝো? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যেটা হলো ইন্টারনেটের একটি অংশ যা ওয়েব পেজগুলিকে অ্যাক্সেস করার জন্য ব্যবহৃত হয়, ওকে। আর এই উদাহরণ দিয়ে দিবে একটা, যেমন www.something.com, ওকে। উদাহরণ দিয়ে দিবে অবশ্যই। ফায়ারওয়াল কি? ফায়ারওয়াল হচ্ছে একটি নেটওয়ার্ক সিকিউরিটি ডিভাইস যা অনুমোদিত ট্রাফিকগুলিকে নেটওয়ার্কে প্রবেশ করতে বাধা দেয়। যেমন ধরো একটা হ্যাকার আছে, ওকে। একটা হ্যাকার আছে যে তোমার একটা ওয়েবসাইট আছে fz.com, ওকে। fz.com। এবার তোমার ওয়েবসাইটে অনেক ইম্পর্টেন্ট তথ্য আছে, সেগুলোকে কেউ যদি হ্যাক করে নেয়, সেই জন্য তোমার ওয়েবসাইটের, এই যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটের আগে একটা ফায়ারওয়াল থাকবে, এখানে কোনো হ্যাকার না ঢুকতে পারে, ওকে। ফায়ারওয়ালটা এইভাবে দেখে না, এই ফায়ারওয়াল একটা কোড, ঠিক আছে। সেই ফায়ারওয়াল থাকলে কেউ তোমার কোডকে বা তোমার ওয়েবসাইটে কিছু হ্যাক প্যাক করতে পারবে না সহজে, ওকে। আশা করছি তুমি বুঝতে পেরেছো, এটা একটা সিকিউরিটি সংস্থা, ওকে। हाँ भाई। हाँ भाई आ रहा हूँ। हाँ 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 आ रहा हूँ, बाहर आ रहा हूँ। एक मिनट, एक मिनट। তো এখানে আইএসপি আমার কল চলে এসেছে, বাইরে যেতে হবে একটুখানি, খাওয়া দাওয়া করতে হবে, সকাল সকাল লেগে পড়েছি। আচ্ছা, আইএসপি কি দেখতে পাচ্ছ? এটা মুখস্থ করে নাও, বড় করে লিখবে ভাই একটু, ওকে। সিএসএমএ সিডি যা আছে দেখবে, দেখে দেখে লিখবে ভালো করে। ইমেলের সুবিধা অসুবিধা কি আছে জানো, যেমন দ্রুত সহজে যে কোনো জায়গা থেকে যোগাযোগ করা যায়। আর ইমেলেতে স্প্যাম একটা ফোল্ডার আছে যেখানে প্রচুর স্প্যাম ঢুকে যায়, যে কেউ র্যান্ডমলি তোমাকে মেল ফেল পাঠিয়ে দিয়ে তোমার ফোনকে স্টোরেজ ভরিয়ে দেয়, ঠিক আছে। এগুলো সব অসুবিধা। দ্রুত ও সহজে যে কোনো জায়গা থেকে যোগাযোগ করা যায়, বাট স্প্যাম এর ব্যবস্থা আছে যেটা খুবই অসুবিধা করে দেয়, মানে তোমার ইমেলকে ভরিয়ে দেয় আর স্টোরেজ ভরে যায়, ঠিক আছে। এটা হলো ইমেলের একটা অসুবিধা আছে। যদি এটা একটি একটি বলেছে তাই একটা একটি করে দিলাম, যদি দুটো দুটো বলে দুটো দুটো দিয়ে দেবে, আন্দাজ করে, ওকে। আর ঠিকই দিতে হবে এমন মানে নেই, তোমার মনে করে বানিয়ে লিখবে, ঠিক আছে। হাইপারলিংক কি? হাইপারলিংক হলো একটি হাইপারলিংক হলো একটি টেক্সট বা ছবি যা নিয়ে যায় ব্যবহারকারীকে অন্য একটি ওয়েব পেজে নিয়ে যায়। আমি এইটা কন্টিনিউ লেট মি